দিনে কখনো ঘুমাই না। আজ 4টের সময় ঘুমালাম। বই পড়ার কথা ছিল, আমি সিরাজের বেগম। ভালো লাগলো না। একটা সিনেমা দেখলাম, চালচিত্র। একটা খুব সাধারণ ঘটনা, দৈনন্দিন জীবন কিভাবে শিল্প হতে পারে এবং কিভাবে তা আন্তর্জাতিক বক্তব্যে পৌঁছে যায়, তা মৃণাল সেনের ছবিতে বারবার প্রমাণিত হয়েছে। অসংখ্য ফেস বা মুখের সমাহার তার ছবির বৈশিষ্ট্য। মধ্যবিত্তের জীবন আলেখ্য। শরৎচন্দ্র বঙ্কিমচন্দ্র পড়া বাঙালি রবীন্দ্রনাথের যে মধ্যবিত্তকে দেখেন সেটা দূর থেকে অনুমান, হয়তো এরা এমন। মধ্যবিত্ত নিম্নবিত্তের প্রকৃত জীবনের ছবি সেখানে খুব উজ্জ্বল না হয়ে একটা রতন পোস্টমাস্টারের কাছে অস্পষ্ট থেকে যায়। মেঘ ও রৌদ্রের শশীভূষণ গিরিবালা কিংবা শুভা, মেয়েটির নাম যখন সুভাষিনী রাখা হয়েছিল তখন কে জানিত সে বোবা হইবে। কেবল একটা অব্যক্ত প্রেম কাহিনীতেই আটকে থাকে। মধ্যবিত্তের কথা রবীন্দ্র সাহিত্যে মূলত গল্পগুচ্ছের ছোট গল্পের পাতায় উঠেছে। ছিন্নপত্রের পত্রাবলীতে রবীন্দ্রনাথ বলেছেন, শিলাইদহের বোটে বোটে পদ্মার বুকে তিনি যখন ঘুরে বেড়াতেন জমিদারি দেখাশোনার কাজে, তখন তার এই গল্পগুলো লেখা। ফাঁক পেলেই তিনি গল্প লিখতে বসতেন। লোক দেখা করতে এলে লেখা থামিয়ে তার সাথে কথা বলতেন, আবার লেখা। কারা তার গল্পের চরিত্র? এক গ্রামের পাশ থেকে যাচ্ছেন, সেখানে ঘাটে কোণে বিদায় করতে এসেছে অনেক গ্রামবাসী। তারই মধ্যে একটি ছোট নির্মল মুখের মেয়েকে দেখে তিনি গল্প ফাঁদতে লাগলেন। গ্রামের সেই পরিবেশ, মেয়েটির জীবনের কোনো কথাই তার জানা নয়। কল্পনার ইচ্ছে মতো রং দিয়ে তা ভরাট করে দিল। এই রংটায় অনেক ফাঁক রয়ে গেছে, অনেক কৃত্রিমতা আছে। যারা ছবি আঁকেন তারা জানেন, দেখে না আঁকা ছবিতে কত ফাঁকি, কত শ্যাডোর অভাব, বাস্তবতার অভাব থেকে যায়। লঙ্ঘিত হয় সত্য, কারণ মনোরঞ্জন তার একমাত্র উদ্দেশ্য নয়। তার উদ্দেশ্য তো আত্মার বিকাশ। রবীন্দ্রনাথের গীতাঞ্জলি আসলে গান। যেমন গীতা মানে গান। নোবেল দাতারা মনোরঞ্জনের সুবাদে সে গানের জন্য ৬২ বছরের কবিকে নোবেল দেননি। নোবেল দিয়েছেন তার ছত্রে ছত্রে ব্রাহ্ম সমাজে বড় হওয়া রবীন্দ্রনাথের উপনিষদীয় চিন্তাভূমি, আধ্যাত্মিক চেতনার প্রকাশভঙ্গিতে মুগ্ধ হয়ে। ১৯১৩ সালে রবীন্দ্রনাথ সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন। ১৯১৪ সালে প্রথম বিশ্বযুদ্ধের দামামা বাজার ঠিক আগের বছর। অস্থির ইউরোপে তার শান্তির বার্তা যে অভিনব হয়ে উঠেছিল, তাই এ কাব্যগ্রন্থকে মহিমা প্রদান করেছে। আধ্যাত্মিক উন্নতি শিল্প ও শিল্পীর একমাত্র কাজ, আর তা গোজামিল দিয়ে হয় না, ফাঁকি দিয়ে হয় না। হৃদয়ের বিস্তার, চেতনাকে নাড়া দেওয়া ছাড়া যা সম্ভব নয়। মধ্যবিত্তের জীবন আলেখ্য ম্যাক্সিম গোর্কি কিংবা আলবেয়ার কামু পড়তে পড়তে মনে হয়েছিল বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র, রবীন্দ্রনাথের ফাঁকটা পূরণ হলো।
শরৎচন্দ্রের শ্রেষ্ঠ উপন্যাস এক কথায় বলতে পারি শ্রীকান্ত। ইন্দ্রনাথ ও শ্রীকান্ত একটা বিশ্ব সাহিত্যের অংশ, ইউনিভার্সাল। অন্নদা দিদি পর্যন্ত ঠিক আছে। এ কি করলেন শরৎ চাটুর্যে? একটা বৃহৎ সাহিত্য সম্ভাবনা, মনে হলো তার চেনা পাঠক ধরতে, চেনা সাহিত্য রীতিতে অভয়া রাজলক্ষ্মীর সাথে আত্মজীবনীতে মেতে উঠল। উপন্যাসের শেষ পর্যন্ত তিনি থাকলেন রাজলক্ষ্মীর আঁচলের তলায়। কামুর অস্তিত্ব কিংবা গোর্কির সমাজ চেতনা মার খেল বঙ্গ সাহিত্যে। শরৎচন্দ্রকে গুরু বলে মনে করা শিবরাম চক্রবর্তীকে এদিক থেকে আমি তার চেয়ে কিছুটা এগিয়ে রাখি। আর তাই মনে করি ঋত্বিক কুমার ঘটক শিবরামের কাহিনী বেছে নিয়ে তার বাড়ি থেকে পালিয়ে সিনেমাটি করলেন। বিমল রায়ের মতো দেবদাস বানাতে গেলেন না। শরৎচন্দ্রের কাহিনী অবলম্বনে জহুরি জহর চেনে আর শুয়োরে চেনে কচু। স্বাধীনতা পরবর্তীকালে বামপন্থী আন্দোলন শিল্প সাহিত্য জগতে যে পরিবর্তন ডেকে আনলো, সমরেশ বসু, মানিক বন্দ্যোপাধ্যায়, সমরেশ মজুমদার, মহাশ্বেতা দেবী, নবারুণ ভট্টাচার্য, আমার ভাবনাগুলো যেন ওদের ভাবিয়েছিল। সুনীল গঙ্গোপাধ্যায় শুরুতে ঠিকঠাক ছিল, তারপর নীরার প্রেমে হারিয়ে গেল কলকাতায়। ঋত্বিক ঘটক, মৃণাল সেন, রাজেন তরফদার, নব্যেন্দু চট্টোপাধ্যায়, গৌতম ঘোষ, এদের সিনেমা দেখে যখন বড় হচ্ছি মনে হয়েছিল সত্যজিৎ রায় অপুর ট্রিলজি ছাড়া একটিও ভালো ছবি করেননি। গোর্কির সেই মাকার চুদ্রা, চোর কিংবা বিচ্ছিরি দেখতে শিশুটা, তারা কি আমাদের সমাজে নেই? তাদের নিয়ে সাহিত্য সিনেমা হয় না কেন? হলে বিক্রি হবে না। বহুদিন ধরে প্রলেপ লাগাতে লাগাতে ঘাগুলোর ওপর মোটা আস্তরণ পড়ে, কুৎসিত সেই রূপ কেন পয়সা খরচ করে সময় নষ্ট করে দেখবে? কবরস্থানের ওপর ফুলের বাগান বানাও, ভুলে থাকো, ভুলিয়ে রাখো। গোয়েন্দা গল্প, ভূতের গল্প, হাসির গল্প, কবিতা বলতে মেঘবালিকার মতো রোমান্টিক প্রেমের এরকম কিছু লেভেল সেটে শিল্প সাহিত্য সিনেমা হচ্ছে। কোনো পরীক্ষা নিরীক্ষা নেই। জীবন নিয়ে, সাহিত্য নিয়ে, সমাজ নিয়ে প্রত্যেকেই শিওর শট খেলছেন। এতদূর একরকম ছিল। কদিন ধরে মনে হচ্ছিল স্বাধীনতা সংগ্রাম, নকশাল মুভমেন্ট কিংবা মুক্তিযুদ্ধের পর এপার ওপার দুই বাংলার মানুষেরই বড় কোনো সংগ্রাম, বড় কোনো পরিবর্তনের সাথে, বড় কোনো পরিবর্তনের পথে যায়নি, বা রাজনৈতিকভাবে তাদের মাথাচাড়া দিয়ে ওঠাটাকে কৌশলে নিয়ন্ত্রণ করা হয়েছে। মধ্যবিত্তকে উচ্চবিত্ত হওয়ার স্বপ্ন দেখিয়ে অথবা সামান্য কিছুকে পাইয়ে দিয়ে বৃহৎ মানুষের সংগ্রাম সংগঠনকে গুম খুন করা হয়েছে। সংঘাত মানুষ আজ এড়িয়ে চলে। যেখানে সংঘাতের পথই স্তব্ধ হয়ে গেছে, সেখানে গোর্কির মা কিংবা মহাশ্বেতা দেবীর 1084 মা অথবা সমরেশ মজুমদারের
কালবেলার মতো শিল্প সাহিত্য, উপন্যাস আর কি সম্ভব? তাদের প্রয়োজন বা কোথায়? তবে কি উপজীব্য হবে শিল্প সাহিত্যের? ঠিক তখনই চালচিত্র সিনেমাটি দেখলাম, বুঝলাম ছোট ছোট অনেক কথা আছে, গুছিয়ে বলতে পারলে যা এই বস্তা পচা ড্রয়িং রুম মেলোড্রামাটিক শিল্প সাহিত্য থেকে আমাদের এক বৃহৎ বিস্তৃত দার্শনিক উন্মোচনের দিকে নিয়ে যেতে পারে। জ্ঞান দিতে নয়, নিছক আমার ভাবনাগুলো ভাগ করে নিতে অনেক রাত অবধি তাই লিপিবদ্ধ করলাম। সকালে ভুল ঠিক করব।